না হুজুর আপনি গায়ের জোর দেখাচ্ছেন, পারবো না আমি। আপনি মুখের জোর দেখাচ্ছেন। আচ্ছা আমি থামলাম, আপনি আমারে বুঝান। আচ্ছা আমি থামলাম, আপনি আমারে বুঝান। আমি তাহলে দ্রুত কিছু প্রশ্ন করি, আপনাকে আমার একটা প্রশ্ন করি, আমি দ্রুত আপনাকে কিছু প্রশ্ন করি। আপনি তো শুধু প্রশ্ন করেন, আমার একটা প্রশ্ন নেন আপনি। জি, প্রশ্নটা বলেন। প্রশ্ন হচ্ছে প্রচলিত আইন যেখানে ধর্ষণের বিচারে ব্যর্থ, সেখানে শরিয়া আইনে অন্তত ধর্ষণের বিচারটা হোক, আপনাদের আপত্তি কোথায়? আপনারা যে প্রচলিত আইনে, আপনারা আরেকটা তো মজার বিষয়, আপনি আমাকে প্রশ্নটা করেন এবং দুইটা প্রশ্ন করার সুযোগ দেন। না দুইটা প্রশ্ন করার সুযোগ দেন। আপনার কাগজ আমার হাতে এসে গেছে। আপনি ডয়েচে বেলেতে 2018 27 অক্টোবর আপনার চ্যানেল থেকে প্রচারিত। 2018 27 অক্টোবর আমি ডয়েচে বেলেতে ছিলাম না। ছিলেন না, কিন্তু এটা আগে ছিলেন আপনি। 2018 27 অক্টোবর ছিলাম না, মানে আমার কাগজ না, একটা বিশ্বমাপের চ্যানেল তো। জি জি, সেখানে আসছে বিশ্বের যে দেশগুলোতে, ব্রিটেনের ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসের সেখানে তথ্য তুলে ধরা হয়েছে যে দক্ষিণ আফ্রিকায় প্রতি 3 মিনিটে একটি শিশুকে ধর্ষণ করা হয়। ট্রেড ইউনিয়ন সলিডারিটি হেল্পিং হ্যান্ড এর করা জরিপ এটা বলেছে। ভারতে এশিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস, আমি বুঝছি, আপনি আবার প্রশ্নটা করেন, ডেটা দিয়ে তো সমস্যা হচ্ছে, প্রশ্নটা করেন। ঠিক আছে, এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনাদের এই প্রচলিত আইন তো খুবই ত্রুটিপূর্ণ এবং এখানে ইনজাস্টিস 100% হতে পারে। যেমন আপনারা শরিয়া আইনে হচ্ছে 4 জন প্রত্যক্ষদর্শী সাক্ষ্য দেখবে, তারপরে বিচার কার্যকর হবে, কিন্তু আপনাদের এখানে সাক্ষ্য প্রমাণ সবকিছুর বালাই নেই। মূল আপনারা হচ্ছে ডিএনএ টেস্ট করেন। এখন ডিএনএ টেস্টের মাধ্যমে কি আসলে ধর্ষকের উপযুক্ত বিচার হতে পারে, বা ধর্ষিতা কি জাস্টিস পেতে পারে? 4 জন পূর্ণবয়স্ক মানুষের সামনে ধর্ষণ হবে? ওটা পরের কথা, আগে আমার কথা বলেন। 4 জন পূর্ণবয়স্ক মানুষের সামনে ধর্ষণ হবে? আমার প্রশ্ন না নিয়ে আমি আপনারটা নিব কেন? মানে আপনার প্রশ্ন সেটা তো আপনাকে ব্যাখ্যা দিব, সেটা তো আপনাকে ব্যাখ্যা দিব। প্রশ্ন কি বলেন? আমার প্রশ্ন করতে দেন। প্রশ্ন বলেন। আপনার ডিএনএ যেটা এটা হচ্ছে এটা তো আপনি জানেন, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। এখানে জিনের সিমিলারিটি দেখা হয়, বাবা মা সন্তানের জিনের সিমিলারিটির মাধ্যমে এতটুকু নির্ধারণ হয় যে পারিবারিক সম্পর্ক কি। এখন একজন পুরুষ একজন মহিলা সম্মতির ভিত্তিতে ফিজিক্যাল রিলেশন করলো, ডিএনএ টেস্টে তো তা পাওয়া গেল। কিন্তু প্রচলিত আইনে ছেলে মেয়ে রাজি থাকলে এটা কোনো ধর্ষণ নয়, অপরাধ নয়। কিন্তু ফিজিক্যাল রিলেশনের পরে যদি মেয়েটি বলে আমাকে জোর করে করা হয়েছে, আপনার ডিএনএ টেস্ট কি পারবে ডিটেক্ট করে দিতে যে আসলে জোর করে না সম্মতির ভিত্তিতে হয়েছে? আপনি কি প্রশ্ন অথচ আপনার ডিএনএ আমি শেষ করি আমি, অথচ ডিএনএ টেস্টের ভিত্তিতে আপনি রায় কার্যকর করে দিচ্ছেন। এটা কি ইনজাস্টিস নয়? 2, ছেলেরাই মেয়েদেরকে ধর্ষণ করে না, মেয়েরাও ছেলেদেরকে ধর্ষণ করতে পারে। আমেরিকায় ধর্ষণের ঘটনায় 8% ছেলেরা ধর্ষণের শিকার হচ্ছে। এখন ছেলে ধর্ষণ করলো কি মেয়ে ধর্ষণ করলো, এটা ডিএনএ টেস্টের মাধ্যমে ডিটেক্ট করার কোনো সুযোগ নেই। অতএব আপনাদের এই বিচার ব্যবস্থা সম্পূর্ণ ত্রুটিপূর্ণ ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। এবার আসেন 4 জন প্রত্যক্ষ। আমার প্রশ্নটা করতে দেন, আপনি আমাকে প্রশ্নটা করতে দেন। প্রথম কথা হচ্ছে যে আপনি বলছেন সম্মতিতে যদি হয়, পরে যদি মেয়েটা বলে বা ছেলেটা বলে যে আমাকে ধর্ষণ করছে, তাহলে এটা কি হবে? আমি আপনাকে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে বাচ্চাগুলি যেখানে আক্রান্ত হচ্ছে, ওর তো সম্মতি দেয়া না দেওয়ার কিছু নাই। কিন্তু আপনি যদি এখন আমার প্রশ্নটা শেষ করতে দেন, ওই আইনে বিচার করতে যান, আপনি 4 জন প্রত্যক্ষদর্শী পাবেন যে এই বাচ্চাটার প্রতি বলাৎকার করা হচ্ছে, ও দ্বারা দ্বারা দেখছে, এরকম 4 জন? আপনাদের এই যে এটা জবাব দিচ্ছি, এটা হচ্ছে যে ইসলামী আইনে শুধু এটাই নিয়ম নয় যে 4 জন সাক্ষী প্রত্যক্ষদর্শী সাক্ষ্য দিলে বিচার কার্যক্রম শুরু হবে। দ্বিতীয় হচ্ছে একরার হচ্ছে স্বীকৃতি, দর্শক নিজে স্বীকার করবে আমি ধর্ষণ করেছি। সেখানে আরে সেটা তো পরের কথা। যে কোনো বিচারে এটা কোন আইন হইলো? আমি 4 জন লোক এখন পূর্ণবয়স্ক লোক কই শেষ করতে দেন, আপনি শেষ করতে দেন। 4 জন পূর্ণবয়স্ক প্রাপ্তবয়স্ক সাক্ষ্য যদি নাও পাওয়া যায়, সেখানে হচ্ছে অভিযোগ যদি মেয়ের পক্ষ থেকে দায়ের করা হয়, সেখানে আলামত জব্দ করা হবে এবং সেখানে যে ব্যক্তি ধর্ষণকে অস্বীকার করছে তাকে প্রশ্নের মধ্যে আনা হবে, তাকে জবাবদিহিতার মধ্যে আনা হবে, একসঙ্গে সে স্বীকার করবে। প্রচলিত আইনও তো আপনি দেখতে পাচ্ছেন শুধু ডিএনএ টেস্টের উপর নির্ভর করে বিচার হচ্ছে না, আলামত নেওয়া হচ্ছে, সাক্ষ্য গ্রহণ করা হচ্ছে, সাক্ষ্য বারবার নেওয়া হবে, তার কথায় অসংলগ্নতা আসবে, তারপর তার উপর শাস্তি প্রয়োগ হবে, হয় হদ হবে নয় তাজির হবে। 4 জন পূর্ণবয়স্ক লোক না থাকলে আমি মামলাটা করতে পারবো? হ্যাঁ পারবেন। পারবো না, 100% পারবেন। পারবো না, শরিয়ার আইনে পারবো না। হুজুর আপনি গায়ের জোর দেখাচ্ছেন, পারবো না আমি। আপনি মুখের জোর দেখাচ্ছেন। আচ্ছা আমি থামলাম, আপনি আমারে বুঝান। আচ্ছা আমি থামলাম,
আচ্ছা আমি থামলাম, আপনি আমারে বুঝান দেখেন পারবেন। আজকে যদি আপনার পক্ষে যদি কোনো আলেম থাকতো তাহলে আমি কিতাবপত্রগুলো দেখাতে পারতাম। না আমি আলেম না, আমাকেই দেখান কিতাবপত্র। আমি মামলা করতে পারবো কিনা সেটা আমি আলেম না, আমাকেই দেখান। যদি হ্যাঁ মামলা করতে পারবেন। বলেন মহিলা যদি যে অভিযোগ করে যে এই পুরুষ আমার সাথে সম্পর্ক করেছে, আমার সম্মতি ছিল না, মহিলার আবেদনের উপর মামলা রুজু হবে। তারপরে শরীয়তের ভিত্তিতে পুরুষ ব্যক্তিটাকে 4 জন সাক্ষী না থাকলেও সেক্ষেত্রে শরীয়তের বিধান হচ্ছে আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকার, অর্থাৎ যে ব্যক্তি দাবি করবে সে উপযুক্ত দলিল পেশ করবে যে আমাকে এইভাবে ধর্ষণ করা হয়েছে, আমি প্রমাণ দিলাম, সেই প্রমাণের ভিত্তিতে বিচার হবে। সেই উপযুক্ত প্রমাণটা কি হুজুর? আপনি তো সব কথা এড়ায় যাচ্ছেন। সেই উপযুক্ত প্রমাণ, একমাত্র প্রমাণ হচ্ছে 4 জন প্রত্যক্ষদর্শী সাক্ষী লাগবে না। একমাত্র প্রমাণ এইটা না, একমাত্র প্রমাণ এটা। যদি 4 জন, আপনি তো গায়ের জোর না, ওই যে বললাম মুখের জোরে করতেছেন। আপনি আরেকটা প্রমাণের কথা বলেন আমাকে, আরেকটা প্রমাণের কথা বলেন। এই যে আমি একটা দলিল দিয়ে দিলাম। কি দলিল? কি দলিল বলেন? এটা হাদিস। হাদিস থেকে কি ইসলামী শরিয়া, হাদিস থেকে ইসলামী শরিয়া স্পষ্ট আনা হয়েছে আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। ধর্ষক যে অস্বীকার করলো, সে তো অস্বীকার করলো, যে ধর্ষিতা সে উপযুক্ত প্রমাণ পেশ করবে যে আমি ধর্ষণের শিকার হয়েছি। সেটা কি? পরবর্তীতে শরিয়া আদালতের দায়িত্ব। উপযুক্ত প্রমাণটা কি? ডিএনএ টেস্ট? সে যে না, ডিএনএ হতে পারে, ডিএনএ টেস্ট তো শরীয়ত নিষেধ করে না। তাহলে সমস্যা কি? তাইলে আপনি প্রথমে যে প্লয়টা নিলেন সেই প্লয়টা কি? মানে এটার সাথে এটা তফাৎটা কি? আমি বুঝলাম না তো তফাৎটা কি। আপনি যদি ডিএনএ টেস্ট আনেন সামনে, তাহলে আর আমি কি উপযুক্ত প্রমাণ? আপনি প্রচলিত আইনও শুধু ডিএনএ টেস্টের উপরে বিচার কার্য হয় না, সেখানে মেডিকেল টেস্ট করা হয়, স্যাম্পল নেওয়া হয় চুল থেকে, স্যাম্পল নেওয়া হয় ঘাম থেকে, স্যাম্পল নেওয়া হয় বিছানা থেকে, অবশ্যই তারপরে সব প্রমাণ, তারপরে অবশ্যই যে ব্যক্তি ধর্ষণ করেছে তার স্বীকৃতি নেওয়া হয়। সে এক মুহূর্তে স্বীকার করে যে সে ধর্ষণ করেছে। অতএব শরিয়া আইন সম্পর্কে আপনার পুরাপুরি ধারণাটা নাই বলেই আপনি বুঝতে চাচ্ছেন না। হদ প্রয়োগের জন্য প্রত্যক্ষদর্শী 4 জন সাক্ষ্য লাগবে। দেখেন হুজুর, এগুলি কিন্তু খুবই বাজে ধরনের কথা। সরি, আমি ভেরি সরি। আপনি প্রথমেই বলতেছেন শরিয়া আইন সম্পর্কে আপনার কোনো ধারণা নাই বলে আপনি বলতেছেন। আরে ভাই, আমি তো শরিয়া থেকেই আপনাকে জিজ্ঞেস করতেছি যে আপনি শরিয়া দিয়ে আমারে বলেন যে এটার মধ্যে আর কি প্রমাণ দেখাবে। তো আপনি আমার জ্ঞান আছে না দিয়েছে, এটা দিয়ে আপনি কি করবেন? আপনার জ্ঞান দিয়ে আমারে বুঝান। আমি আমার জ্ঞান দিয়ে বুঝাচ্ছি, আপনি যে বুঝতে চাচ্ছেন তাহলে বলেন যে আমি বুঝতে পারতেছি না, জ্ঞান নাই সেটা বলতেছেন কেন? আমি তো শরিয়া থেকে আপনাকে প্রশ্ন করতেছি রে ভাই। না, আপনি তো যদি রাগ না করেন, আপনাকে আপনি আমাকে রাগ, আমি রাগ করতে চাইতেছি না তো। আপনি আমাকে তো বলতেছেন, কি জানেন? আপনি আমাকে বলতেছেন তো যে আমি কিছু জানি না, এজন্য আমারে বুঝাইতে পারতেছেন না। ভাই, আমার আপনি বুঝানোর জন্যই তো আপনি আমাকে বলবেন। আপনি বুঝার চেষ্টাও করতেছেন। আচ্ছা ঠিক আছে, বলেন। শরীয়তে মূল ভিত্তি হচ্ছে 4 জন প্রত্যক্ষদর্শী সাক্ষ্য যদি দেখে সুস্পষ্টভাবে ফিজিক্যাল রিলেশন হয়েছে, তখন হদ কায়েম হবে। হদ হচ্ছে চূড়ান্তটা, মৃত্যুদণ্ড কিংবা 100 কষাঘাত। আর যদি 4 জন উপযুক্ত সাক্ষ্য না থাকে, অন্যান্য সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয়, তখন তাজির হবে। অর্থাৎ শরীয়তের কাজী কোরআন সুন্নাহর আলোকে উপযুক্ত পানিশমেন্ট দিবেন। সেটা হদ বলে গণ্য হবে না, সেটা তাজির বলে গণ্য হবে। কিন্তু কোন অবস্থায় জানাকার বা ধর্ষণকারী বিচারের আওতায় বাইরে থাকার কোনো সুযোগ নেই। কিন্তু প্রচলিত আইনে যারা বিশ্বাসী তারা ডিএনএ টেস্টটাকে যে মূল ভিত্তি ধরে, এটা ত্রুটিপূর্ণ, অবৈজ্ঞানিক। এটা দিয়ে পারিবারিক সম্পর্ক প্রমাণিত হয়, এটা দিয়ে ধর্ষককে ধর্ষণ করেছে সেটা প্রমাণিত হতে পারে। শরীয়তে অনেকগুলো বিষয় রয়েছে, যেমন 4 জন সাক্ষী প্রমাণের ভিত্তিতে থাকবে। যে ধর্ষক অস্বীকার করলো, তখন যিনি ধর্ষিতা তিনি তার পক্ষ থেকে প্রমাণগুলো উপস্থাপন করবেন, কখন আসছে, কখন ঢুকছে, কিভাবে, সেই প্রমাণের ভিত্তিতে বিচার হবে। কিন্তু এখানে একটা জিনিস যেটা বুঝাতে চাচ্ছি, একটা হচ্ছে হাদ আর একটা হচ্ছে তাজির। হদ প্রয়োগের জন্য অবশ্যই 4 জন প্রত্যক্ষদর্শী সাক্ষী লাগবে, কিন্তু 4 জন সাক্ষী যদি নাও থাকে সেখানে তাজির হবে, বিচারের আওতার মুক্ত থাকার কোনো সুযোগ নাই। আর আপনি বলছেন আমি একটু স্টেপ বাই স্টেপ বুঝতে চেষ্টা করি, স্টেপ বাই স্টেপ বুঝতে চেষ্টা করি। লেট মি ফিনিশ। আরেকটা কথা যে আপনি বললেন যে 4 জন সাক্ষীর সামনে কেউ করবে নাকি, এটি তো শরিয়া আইনের সৌন্দর্য এবং ঐতিহ্য, যে আইন যত কঠোর প্রয়োগ তত কঠোর। না হুজুর, এখানে তো হুজুর আমি একটু স্টেপ বাই স্টেপ বুঝতে চেষ্টা করি। আইনের মূল উদ্দেশ্য হচ্ছে চেক এন্ড ব্যালেন্স। শরিয়া আইনের উদ্দেশ্য এই না মানুষকে নিধন করা, হত্যা করা, কষ্ট দেওয়া, হার্ট পেইন দেওয়া।
শরিয়া আইনের মূল উদ্দেশ্য হচ্ছে পরিবার, সমাজ ও রাষ্ট্রে শৃঙ্খলা রক্ষা করা। হুজুর আমি একটু বুঝতে চেষ্টা করি, হুজুর আপনার কথা শুনলে তো সারাদিনই শুনতে হবে, আমি একটু আমার কথা বুঝতে চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে, আপনার কাছে কি এটা প্র্যাকটিক্যাল মনে হয় পৃথিবীর কোথাও কোনো জেনা বা ধর্ষণ 4 জন প্রত্যক্ষদর্শীর উপস্থিতিতে সম্ভব? আমি তো বললাম আপনাকে শুধু 4 জন প্রত্যক্ষ। না না, এইটা সম্ভব কিনা, এইটা সম্ভব কিনা? হ্যাঁ হতে পারে, হতে পারে। 4 জনের সামনে রেখে ধর্ষণ হচ্ছে, একটা বাচ্চাকে 4 জনকে সামনে রেখে করবে না, 4 জনকে সামনে রেখে চাক্ষুষ সাক্ষী লাগবে তো। 4 জন দেখলো, 4 জন দেখলো, চাক্ষুষ সাক্ষী লাগবে তো। তো চাক্ষুষ জানালা, আরে জানালা খোলা ছিল, 4 জন তাকায় দেখলো, জানালা তাকায় তাকায় 4 জনকে দেখাটা কি সম্ভব আপনার কাছে মনে হয়? হতে পারে। মানে কোন সোসাইটিতে এটা তো একটা অপশন, এটা তো একটা অপশন। কেন আমি এই কথা বলতেছি, এবার আপনি সেকেন্ড ইয়াতে আনেন। সোসাইটিতে হতে পারে, আমি বলি আপনাকে, ইউরোপ আমেরিকায় তো ফ্রি সেক্স চলতেছে সব জায়গায়, সব রকম হচ্ছে। বাংলাদেশেও বলতেছি না, আপনি আমাকে বলেন যে একটা শরিয়ার যেখানে প্রয়োগ করা হইতেছে সেখানে 4 জন দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে একটা বাচ্চাকে ধর্ষণ করা হচ্ছে, এটা সম্ভব? আপনাকে আমি বারবার উত্তর দিচ্ছি, কিন্তু আপনি ঘুরে ফিরে এক জায়গায় আসতেছেন। জি, শুধু 4 জন সাক্ষীর ভিত্তিতে হবে তা না, যদি ধর্ষিতা নিজেও অভিযোগ করে যে আমি ধর্ষণের শিকার, ধর্ষিতাকে মাইরা ফেলছে, হ্যাঁ, তখন ধর্ষিতাকে মেরে ফেলার পর তখন তাজাসসুস হবে, অর্থাৎ যাকে সন্দেহ হচ্ছে, যাকে অভিযুক্ত করা হচ্ছে, তাকে শরিয়া আদালতে উপস্থিত করা হবে জবাবদিহিতার মাধ্যমে। আমার মনে হয় যে আপনি যদি কনভিন্স হন তাহলে ঠিক আছে। আচ্ছা, আমি আরেকটা কথা বলি, যে মহিলা ধর্ষণের অভিযোগ আনছে সে যদি 4 জন সাক্ষী না জোগাড় করতে পারে, তাইলে কি তার বিরুদ্ধে জেনার অভিযোগ হবে? সে নিজে যদি একরার করে, না না, সে বলল তাকে ধর্ষণ করা হয়েছে কিন্তু 4 জন সাক্ষী পাইল না, তাইলে কি তার বিরুদ্ধে জেনার অভিযোগ হবে? তার বিরুদ্ধে, মেয়ের বিরুদ্ধে না, মেয়ে যদি ধর্ষণের শিকার হয় তার মানে সে রাজি ছিল না, জোর করে করা হয়েছে, তাকে হদ দেওয়া হবে। না, সেইটা যে সে সত্যি কথা বলতেছে এইটা আমরা কিভাবে মানবো, মানে বিচারক কিভাবে মানবে? আপনি বললেন না যে মেয়েটা তো কইরা তারপর তাকে ফাঁসায় দেওয়ার জন্য এটা করতে পারে, আমি জানার জন্য বলছি। তাইলে সেটা কিভাবে বোঝা যাবে? না, ওই ক্ষেত্রে সাক্ষী প্রমাণের ভিত্তিতে সে মাপ পেতে পারে। সাক্ষী প্রমাণের ভিত্তি মানে সাক্ষী প্রমাণ লাগবে, তাই তো? সাক্ষী প্রমাণ সব জায়গায় শুধু সাক্ষী প্রমাণ না, সাক্ষী প্রমাণ আছে, একরার আছে, তার কনসেপ্ট হলো কিনা এটাও একটা বিষয়, এটাও শরীয়তের মধ্যে ধর্তব্য, সে কনসেপ্ট হলো কিনা।